রাশেদা বলে, আমি তোমার কোনো বাহানা শুনছি না, আমি যাবই। অগত্যা হাল ছেড়ে দিতে হয় ফরিদকে। বিলের পাশ দিয়ে ঝোপঝাড় চিরে একটা সরু কাঁচা রাস্তা চলে গেছে। সেটাও ধরে আধ মাইলের মতো হাঁটলে পাকা সড়ক বা পাক্কি। এই পাক্কিটা সোজা গিয়ে ঠেকেছে বারহৌলিতে। কাঁচা রাস্তা পেরিয়ে পাক্কিতে ওঠে দুজনে। দুপাশে ফসল কাটা ফাঁকা মাঠ এবং আকাশে অজস্র পাখি দেখতে দেখতে তারা কথা বলতে বলতে যখন তারা বারহৌলিতে পৌঁছায়, দুপুর হতে তখন বেশ দেরি। জায়গাটা রীতিমতো গমগমে। ছোটোখাটো টাউনই বলা যায় বারহৌলিকে। প্রচুর লোকজন, বিজলি বাতি এসে গেছে। সাইকেল, রিক্সা আর বেলগাড়ি চারিদিকে ছয়লাভ। ফাঁকে ফাঁকে অটো বা স্কুটারও চোখে পড়ে। রাস্তার বেশিরভাগই পাকা, দুধারে একতলা দোতলা অগুন্তি বাড়ি। অবশ্য টিনের বা টালির ঘরও অজস্র আছে। এরই একধারে জমজমাট বাজার। মানপাত্থালে গিয়ে খাবার টাবার কিছু পাওয়া যাবে কি না কে জানে। ফরিদরা বাজারে এসে মিঠাইয়ের দোকান থেকে বালুশাই, লাড্ডু আর পুরি কেনে। দোকানদারের কাছ থেকে মানপাত্থালে যাওয়ার রাস্তার হদিশও জেনে নিয়ে যখন বেরিয়ে আসে, সে সময় দূর থেকে বহু মানুষের চিৎকার ভেসে আসতে থাকে। ফরিদরা দাঁড়িয়ে যায়। প্রথম দেখে কিছুই বোঝা যাচ্ছিল না। কিছুক্ষণ পর দেখতে পায় রাস্তার মোড় ঘুরে স্লোগান দিতে দিতে একটা বিরাট মিছিল আসছে। এবার কথাগুলো তারা পরিষ্কার শুনতে পায়। আগলে চুনাও মে আজিব লাল সিং কো ভোট দে, ভোট দে। রাশেদার কানের কাছে মুখ নামিয়ে চাপা গলায় ফরিদ বলে, এখানেও চুনাও আসছে। নির্বাচন, মিছিল, মিটিং ইত্যাদি তারা ঢাকাতেও দেখেছে। এসব তাদের কাছে কিছু অজানা নয়। রাশেদা আস্তে আস্তে মাথা নেড়ে নিচু গলায় বলে, হাঁ। একসময় স্লোগান দিতে দিতে মিছিলটা ফরিদদের সামনে দিয়ে চলে যায়। তারপর ওরা আর দাঁড়িয়ে থাকে না, বাঁ দিকের একটা সরু রাস্তায় ঢুকে এগিয়ে যায়। বাজার থেকে বারহৌলি টাউনের শেষ সীমা পেছনে ফেলে কিছুক্ষণের মধ্যেই ফরিদরা একটা চওড়া পিচের সড়কে এসে ওঠে। মিঠাইওয়ালা বলে দিয়েছিল এই সড়কটা মানপাত্থালের পাশ দিয়েই চলে গিয়েছে। এখানেও রাস্তার দুধারে ফাঁকা ফসলের ক্ষেত, দূরে দূরে ঘন গাছপালার ভেতর কিষানদের গাঁ। এই রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া, দূরপাল্লার বাস, बैल की भैंसा গাড়ি, সাইকেল, রিক্সা, ট্রাক আর রোগা হাড্ডিসার ঘোড়ায় টানা এক আধটা টাঙা। এক কিনার দিয়ে গাড়ি টাড়ির পাশ কাটিয়ে কাটিয়ে দুজনে সোজা হাঁটতে থাকে। মানপাত্থালের দিকে যত এগোয়, আবেগ এবং উত্তেজনায় ফরিদের বুকের ভেতরটা তোলপাড় হয়ে যায়। রাশেদা কি ভাবছে বোঝা যায় না। ফরিদের পাশে পাশে সে যেন চঞ্চল পাখির মতো উড়ে চলে। মাইল 2 হাঁটার পর ওরা মানপাত্থালের কাছাকাছি পৌঁছে যায়। রাস্তার লোকজনকে জিজ্ঞেস করলে তারা জানায়, এবার পাকা সড়ক থেকে নেমে ফরিদদের ডান দিকে যেতে হবে। মাঠের ভেতর দিয়ে খানিকটা এগোলেই মানপাত্থাল গাঁও। মাঠে নেমে অদ্ভুত এক ঘোরের মধ্যে হাঁটতে থাকে ফরিদ। তার পাশে একইভাবে উড়ে চলেছে রাশেদা। কিছুক্ষণের মধ্যেই ওরা মানপাত্থাল পৌঁছে যায়। হালুইকার বলে দিয়েছিল মানপাত্থাল গোয়ালাদের গাঁ। চারিদিকে অজস্র গরু মোষ চড়তে দেখে তাই মনে হয়। এখন দুপুর, সূর্য খাড়া মাথার উপর উঠে এসেছে। রোদের ঝাঁঝ বেড়ে গেছে অনেকটা, তবে আগেকার মতোই জোরালো হাওয়াও বয়ে যাচ্ছে। মানপাত্থালে পৌঁছে গেলেও সঙ্গে সঙ্গে ভেতরে ঢোকে না ফরিদ। গায়ের সীমানার কাছে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। অগত্যা রাশেদাকেও থেমে যেতে হয়। পাশাপাশি দাঁড়িয়ে থাকতে থাকতে ফরিদের আবেগ উত্তেজনা
রাশিদার মধ্যেও যেন চারিয়ে যেতে থাকে। অনেকক্ষণ পর রাশিদা বলল, কি হলো, গাঁয়ে ঢুকবে না? চমকে ওঠে ফরিদ, বলে, হ্যাঁ হ্যাঁ, চলো চলো। যেতে যেতে গলার স্বরটা অনেকটা নামিয়ে দেয় সে। হুঁশিয়ার, আমরা যে ঢাকা থেকে এসেছি কাউকে বলবে না, মনে থাকবে? থাকবে। গ্রামে ঢুকে খানিকটা গেলেই বিরাট পুকুর। ফরিদ বলে, এই তালাবের পাশে বসে আমরা আগে কিছুটা খেয়ে নিই, তারপর কোথায় আমাদের পুরনো বাড়ি ঘর জমিন ছিল তা খোঁজ করব। মিঠাই পুরি এবং পুকুরের জল খেয়ে তারা পিতৃভূমির সন্ধানে বেরিয়ে পড়ে। ফরিদের জন্ম পূর্ব পাকিস্তানে। আগে আর কখনো সে এখানে আসেইনি। ঢাকায় থাকতে আব্বা বা দাদির কাছে মানপাত্থালের অনেক কথা শুনেছে বারবার, কিন্তু তখন কোনো রকম টান অনুভব করেনি। বহু দূরে উত্তর বিহারের গ্রামাঞ্চলের নগণ্য অজানা এক ভূখণ্ডের জন্য তার প্রাণ উতলে ওঠেনি। পিতৃভূমি তার কাছে তখন নিতান্তই কথার কথা, ঝাপসা একটা আইডিয়া মাত্র। কিন্তু এখানকার মাটিতে পা দিয়ে ফরিদ টের পায়, না জন্মালেও বা আগে না দেখলেও তার অস্তিত্বের শিকড়টি মনপত্থলে থেকেই গেছে। একটা ব্যাপার ভেবে সে অবাক হয়ে যাচ্ছিল। 47-এ পার্টিশনের পর তার দাদা এবং রাশেদার দাদা এই গ্রাম থেকে সর্বস্ব খুইয়ে ঢাকায় চলে যায়। ঠিক 40 বছর বাদে তাদের 2 নাতি নাতনি আশ্রয়ের খোঁজে, হয়তোবা আইডেন্টিটির সন্ধানে এখানে চলে এসেছে। একগুঁয়ে অভিযানকারীর মতো ফরিদ এবং রাশেদা মনপত্থলের ঘরে ঘরে হানা দিতে থাকে, কিন্তু এখানকার বাসিন্দারা যাদের বয়স কম তারা কেউ বলতেই পারল না ফরিদের দাদা মুদস্সর আলী আর রাশেদার দাদা শামসুদ্দিন হোসেন নামে এখানে কেউ মনপত্থলে ছিল কি না। তবে তারা শুনেছে অনেক কাল আগে এই গাঁয়ে কিছু মুসলমান থাকত। আজাদির পর তারা কোথায় চলে গেছে তারা জানে না। এখন আর কোনো মুসলিম ফ্যামিলি এখানে নেই। কিছুটা হতাশ হলেও অদম্য উৎসাহে খোঁজ চালিয়েই যায় ফরিদরা। শেষ পর্যন্ত মনপত্থলের সবচেয়ে প্রাচীন লোকটি তাদের জানায় মুদস্সর আলী এবং শামসুদ্দিন হোসেন এই গাঁওতেই থাকত। সে তাদের চিনত। ফরিদের রক্তের ভেতর দিয়ে বিজলির চমকের মতো কিছু ঘটে যায়। সে বলে, মেহেরবানি করে বলুন তাদের ঘর কোথায় ছিল। উত্তেজনায়, আবেগে, আগ্রহে তার গলা কাঁপতে থাকে। বুড়ো লোকটা আস্তে আস্তে করে মাথা নেড়ে বলে, কিছু নেই বেটা। তারপর আঙুল বাড়িয়ে দূরে যে জায়গাটা দেখিয়ে দেয় সেটা ফাঁকা শস্যক্ষেত ছাড়া আর কিছুই নয়। ঘর বাড়ির কোনো চিহ্ন নেই কোথাও। সেখানে গিয়ে রুদ্ধশ্বাসের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে ফরিদ আর রাশেদা, তারপর উদ্ভ্রান্তের মতো ফিরে যায়। বিকেলের আগেই তারা বরহৌলি বাজারে চলে আসে। এবারও দেখা যায় আরেকটা লম্বা মিছিল, স্লোগানে স্লোগানে আকাশ চৌচির করে রাস্তায় রাস্তায় ঘুরছে। দেশভগত রামনিবাস চৌবে জিন্দাবাদ জিন্দাবাদ। রামনিবাসের নির্বাচনী মিছিল আজিবলালের মিছিলের চেয়ে কিছুটা বড় এবং বেশি জমকালো, কিন্তু সেদিকে ফরিদের লক্ষ্য ছিল না। সে শুনেছে মনপত্থলে তাদের বেশ বড় বাড়ি ছিল, পাকা মেঝে, ইটের দেওয়াল, চাল অবশ্য ছিল টিনের। কিন্তু কিছুক্ষণ আগে কী দেখে এলো তারা? গভীর হতাশা চারিদিক থেকে যেন তাকে ঘিরে ধরতে থাকে। সন্ধ্যের আগে আকাশে দিনের আলো থাকতে থাকতেই ফাঁকা কাকড়ে ডাঙার মাঝখানে তাদের সেই ছন্নছাড়া আস্তানায় পৌঁছে যায় ফরিদরা। দিন 7 কেটে গেল। এর মধ্যে ওপার থেকে আরও শখানেক মানুষ এসে পড়েছে। বাঁশ, চট, টালি ইত্যাদি জোড়া তোড়া দিয়ে 8-10টা নতুন ঘরও খাড়া হয়ে গিয়েছে। আরও কয়েকটা বানাবার তোড়জোড় চলছে। সব মিলিয়ে
এখন এখানে 250 লোকের মতো মানুষ। ঠিক হয়েছে আপাতত বেশ কিছুদিন সীমান্তের ওধার থেকে লোক আসা বন্ধ থাকবে। আজ সকালে নাস্তা সেরে শওকত ফরিদকে বলে, আমার সঙ্গে তোমাকে এক জায়গায় যেতে হবে বেটা। কোনো প্রশ্ন না করে ফরিদ বলে, যাব। কিছুক্ষণ পর তারা বেরিয়ে পড়ে। বিল এবং কাঁচা রাস্তা পেরিয়ে পাক্কিতে উঠতেই শওকত বলে, আমরা কোথায় যাচ্ছি জানো? এদিকটা ফরিদের চেনা। এই রাস্তা দিয়েই কদিন আগে বারৌলি হয়ে সে আর রাশেদা মনপত্থল গিয়েছিল। কিন্তু নিশ্চিতভাবে এখনও ফরিদ জানে না শওকত তাকে কোথায় নিয়ে চলেছে, বারহৌলিতে না মনপত্থলে। জবাব না দিয়ে উৎসুক চোখে শওকতকে লক্ষ্য করতে থাকে সে। শওকত নিজেই তার প্রশ্নের উত্তর দেয়, আমরা যাচ্ছি বারহৌলি টাউনে, সেই পলিটিক্যাল লিডারের সঙ্গে দেখা করতে। বড়ে আদমি, ইংরেজি বলতে পারে, সঙ্গে একজন লেখাপড়া জানা লোক দরকার, তাই তোমাকে নিয়ে এলাম। শওকত এক নাগাড়ে বলে যায়। ভেবে দেখলাম আর দেরি করা ঠিক না। কখন কি হাঙ্গামা বেঁধে যাবে, হয়তো এখান থেকে আবার ভাগিয়ে দেবে। তার থেকে লিডারকে ধরতে হবে, সিধা ওর পায়ে পড়ে যাব। শওকত খুব দূরদর্শী, অভিজ্ঞ এবং বুদ্ধিমান। 60 বছরের জীবনে ভারত, পাকিস্তান আর বাংলাদেশের অজস্র দাঙ্গা, গণহত্যা, দেশভাগ, অস্থিরতা, এইসবের উন্মাদনার সাক্ষী সে। জীবনের বিপুল অভিজ্ঞতা তাকে সঠিক সিদ্ধান্ত নিতে শিখিয়েছে। শওকতের কথাগুলো ফরিদকে বুঝিয়ে দেয়, ইন্ডিয়ায় থাকতে হলে পলিটিক্যাল প্রোটেকশন একান্ত জরুরি, আর সেই উদ্দেশ্যেই আজ সে তাকে নিয়ে চলেছে। ফরিদ আচমকাই বলে ওঠে, আমরা কার কাছে যাচ্ছি চাচা? আজিবলাল সিং না রাম বনবাস চৌবে? বলেই টের পায় গোলমাল করে ফেলেছে। সে যে বারৌলির দিকে গিয়েছিল, আর বারৌলিতে গেলে নিশ্চয়ই মনপত্থলেও হানা দিয়েছে, এটা এবার ধরা পড়ে যাবে। শওকত অবাক হয়ে ফরিদের দিকে তাকায়, বলে, ওদের নাম তুমি কি করে জানলে? বারহৌলি এসেছিলে? ফরিদ মুখ নিচু করে মাথা হেলিয়ে দেয়। চোখে তারা তীক্ষ্ণ হয়ে ওঠে শওকতের। সে বলে, মনপত্থলেও গিয়েছিলে তাই না? ফরিদ আধ ফোটা গলায় বলে, হাঁ। শওকত অনেকক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, ঠিক আছে, পরে মনপত্থলের কথা শোনা যাবে। এখন বলো, আজিবলাল সিং আর রাম বনবাস চৌবের কথা কার কাছ থেকে শুনেছ? ফরিদ সেদিনের 2টো মিছিলের কথা জানায়। শওকত বলে, ও আচ্ছা, আমরা এখন রাম বনবাস চৌবের কাছেই যাচ্ছি। সত্যি কি তারা রাম বনবাস চৌবের কাছে পৌঁছাতে পেরেছিল? রাম বনবাস চৌবে কি তাদের কোনো আশ্বাস দিয়েছিল? এসব জানতে হলে আগামীকালের শেষ পর্বে আবার তোমাদের গল্পটা পাঠ করে শোনাবো। তোমাদের শুনতে হবে। সেই পর্যন্ত শুনতে থাকো আজকের পর্ব। সবাইকে অজস্র ধন্যবাদ।